একটু স্যার 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত রুটিন বা ইয়েতে সিলেবাস কিছু তো দেওয়া হলো না আমাদের। তো স্যার এখন মানে পড়াশোনা ওইভাবে করা হচ্ছে না স্যার, কিভাবে কি শুরু করব বুঝতেছি না। এই ব্যাপারটা কি স্যার আপনাদের মধ্যে কোনো মানে মিটিং বা কিছু হয়েছে? স্যার তো মিট হয়ে আছে। বলো, কে কি বলতেছিলে যে তোমাদের পরীক্ষা? নাহিদ বলো। জি স্যার বলতেছিলাম যে স্যার আমাদের তো ওই যে 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। ক্লাস কিন্তু টেস্ট, স্যার হ্যাঁ। হ্যাঁ এখন পর্যন্ত স্যার সব স্যাররাও জানে না, প্লাস হচ্ছে আমাদের কোনো রুটিন ব্যাপারটাও দেওয়া না, হয় এটা নাই হলো স্যার। কি ক্লাস টেস্ট গুলো কোনো রুটিন সিদ্ধান্ত হয়েছে যে যে যার ক্লাস টিচার আছে তারা যেভাবে পারে ওইভাবে নিবে। এখন কেউ হয়তো অ্যাসাইনমেন্ট দিয়ে নিতে পারে, কেউ হয়তো এই অনলাইন গুগল ফর্মে নিতে পারে। এরকম যে যেভাবে পারে একটু ফ্রিডম করে দেওয়া হয়েছে, এবং ছাত্রদের উপর যাতে কোনোভাবে প্রেশার মানে বেশি বার্ডেন দেওয়া না হয়, যেহেতু বাসায় আছে। মানে জি স্যার, সেটা বুঝতে পারছি যত স্যার। সিম্পলিফাই ওয়েতে নিতে পারে এগুলো ক্লাস টিচারের উপরে। এটা হয়তো এটা তো ইয়া হয়ে গেছে, রেজুলেশন সার্কুলার তো হয়ে গেছে, টিচাররা তো জানার কথা, রবিবারে জানবে আরো সবাই। স্যার কালকে স্যারদের ফোন দিয়েছিলাম, কালকে পর্যন্ত তো স্যাররা কেউ জানে না, ওইভাবে বললো যে আমাদের কাছে অফিসিয়াল কোনো নোটিশ আসে নাই, শুধু মুখে মুখেই শুনতেছি। তো না না, এটা সিদ্ধান্ত হয়েছে, রেজুলেশন হয়েছে, এটা তো অফিসিয়াল চিঠিও রেজিস্টার দিছে, হয়তো রবিবারে পাওয়া যাবে কালকে। আজকে তো বন্ধ না, বৃহস্পতিবারে হয়েছে, তো ওই জন্য অনেকে বোধহয় অফিস টফিস আসে নাই, ওরা জানে না। আমরা শুরু করি না? জি স্যার শুরু করেন। আমরা আগের দুটি লেকচার তো তোমরা জানো কি কি পড়াইছি। আমরা একটা হলো ওয়াটার অ্যাবজর্পশন মেকানিজম, দেন আমরা পড়াইলাম যে ট্রান্সপিরেশন এন্ড স্টোমাটা ওপেন এবং ক্লোজিং মেকানিজম। আজকে ওই তাদের সাথে ট্রান্সপিরেশনের যেহেতু পড়ানো হয়েছে ওটার সাথে রিলেটেড evapotranspiration. Very simple and very easy to understand. All you know about the evaporation and transpiration. তোমরা জানো তাই না, evaporation কাকে বলে, transpiration কাকে বলে। এই দুইটারই সমষ্টিগত ইয়াটাই হলো evapotranspiration. This is very important for our agricultural productivity. কারণ আমরা যদি এখনো আমরা জানি যে কৃষকরা যে ইরিগেশন দেয়, ইরিগেশন দেওয়ার সময় কৃষকরা কিসের উপরে ভিত্তি করে ইরিগেশন দেয়, হাউ মাচ ওয়াটার নিডেড ফর ফর দ্যাট পার্টিকুলার ফিল্ড, তারা কি জানে? তারা জানে না। তারা কিন্তু করে কি জানো, হাত দিয়ে তোমার হাতে মুঠি দিয়ে মাটি ধরে তারা দেখে যে হ্যান্ড ফিল বলা হয় আর কি। এটা দেখে যে পানি লাগবে, তখন তারা পানি দেয়। কিন্তু কতটুকু পানি লাগবে, মনে করে 100 গ্যালন পানি হলো দিলেই ক্রপের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু তারা হয়তো 500 গ্যালন পানি দেয়, 4 গুণ 5 গুণ বেশি দেয়। এই যে ওয়াটার
লস হয় এবং গ্রাউন্ড ওয়াটার থেকে অনেক সময় সেচের মাধ্যমে দেয়, এতে ফুয়েল খরচ হয়, তারপরে তোমার লেবার খরচ হয়, পানি অপচয় হয়, গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে নেমে যায়। যেমন রাজশাহী বরেন্দ্র অঞ্চলে কিন্তু উই আর নট গেটিং ওয়াটার ইন দ্য আপার সারফেস, অনেক ভিতরে গেলেও পানি পাওয়া যাচ্ছে না। কারণ বরেন্দ্র এলাকায় যে আবাদ হয় এটা ইরিগেশনের মাধ্যমে করে, সেগুলি এমন ভাবে আনপ্লান্ট হয়। সেই জায়গাতে এখন সাইন্টিফিক্যালি আমরা আরো হয়তো এই ক্লাসটা হয়তো নর্মালি তোমরা এমনি নর্মাল ফেনোমেনা গুলো জানবা, কিন্তু ইউড নো দ্য ফার্দার প্রসিডিওর। আমরা নিজেরাই কাজ করার চেষ্টা করছি এখন, যে আমাদের যে আইসিটি বেসড, যেমন আইওটি নাম শুনছো না, ইন্টারনেট অফ থিংস, there are so many devices already developed by developed countries like তোমার ধরো ময়েশ্চারের সেন্সর, তারপরে কীটনাশক দেওয়ার জন্য যে সেন্সর, তারপরে তোমার পেস্টিসাইডের সেন্সর, তারপরে ওয়েদার ফোরকাস্টিং এর সেন্সর, এরকম অসংখ্য সেন্সর যেগুলি তোমার ওখানে জমিতে যদি মাটিতে সেট করে দেওয়া যায়, সাথে সাথে সেন্ট্রাল সার্ভারে চলে আসবে যে হাউ মাচ ময়েশ্চার নাও এক্সিস্ট ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড। এরকম অনেক কিছু ফেনোমেনা কিন্তু ডেভেলপ হচ্ছে, যেটি আমাদের আগামী দিনে আমরা প্রিসিশন এগ্রিকালচার যে বলি, প্রিসিশন এগ্রিকালচার মানেই হলো যতটুক আমাদের করার, যতটুক দেওয়ার আমরা ততটুকু দিব, আমাদের সার যতটুকু লাগবে ততটুকু দিব, পানি যতটুকু লাগে ততটুকু দিব। সেটি করার জন্য অনেক ডিভাইস ডেভেলপ হচ্ছে, এবং সেই ডিভাইস গুলোর ভিতরে একটা হলো ক্লাইমেটিক ফ্যাক্টর, সেটি হলো খুবই ইম্পর্টেন্ট, এবং সেটি এই ইভাপোট্রান্সপিরেশনের উপর বেস করে কিন্তু করা হচ্ছে। তাহলে এখানে দুইটি টার্ম আছে, একটা হলো ইভাপোরেশন আর একটা হলো ট্রান্সপিরেশন। আজকে আমরা যে আলোচনা এমনি মানে নরমাল ফেনোমেনন আমরা যে আলোচনাগুলো করব, যে ইভাপোট্রান্সপিরেশন কি, আমরা জানবো যে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের বেসিক পার্থক্য কি, এটা তোমরা জানো। তারপরে হাউ মেনি টাইপস অফ ইভাপোট্রান্সপিরেশন আছে সেটা একটু আমরা আলোচনা করব। তারপর ইভাপোট্রান্সপিরেশন যে কম বেশি হয় এগুলো আমরা আলোচনা করব, কি কি ফ্যাক্টর তার নির্ভর করে। তারপরে এই ইভাপোট্রান্সপিরেশনটা কিভাবে ডিটারমাইন করা যায়, এটা হলো এতদিন পর্যন্ত যে পদ্ধতিগুলো আছে সেগুলি, এখন আরো অ্যাডভান্স পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে, অনেক ইকুয়েশন আছে এগুলি মেজারমেন্ট করা। এবং আমাদের এই ইভাপোট্রান্সপিরেশনটা আমাদের কেন জানা দরকার, এটা আমাদের বিইং এ এগ্রিকালচারিস্ট, আমাদের we must know about the evapotranspiration and the mechanism of evapotranspiration, how to measure the evapotranspiration, এগুলি অবশ্যই জানা দরকার ফর ইনক্রিজিং এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। এই কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করব। আমরা যদি প্রথমেই বলি যে হোয়াট ইজ ইভাপোট্রান্সপিরেশন, আমি একটু আগে বললাম যে ইট ইজ এ কম্বিনেশন অফ টু সেপারেট প্রসেস, ওয়ান হলো ইভাপোরেশন আর একটা হলো ট্রান্সপিরেশন। ইভাপোরেশন হলো কোনো ফ্রি সারফেস থেকে যদি ওয়াটার ইভাপোরেট হয়ে যায় সেটাকে আমরা ইভাপোরেশন বলি, আর ট্রান্সপিরেশন ইট মাস্ট বি ট্রান্সপিরেটেড ফ্রম দ্য প্লান্ট সারফেস, মানে প্লান্ট সেলের মাধ্যমে যে পানি ভেপার আকারে বের হয়। আমরা যদি আরো একটু দেখি তাহলে এখানে দেখো, evapotranspiration is a vaporization process where water experiences a phase change between a liquid to vapor. If the water vaporizes from the plant surface or soil surface, the process is called evaporation. It means the evaporation হলো যে কোনো সারফেস থেকে ওয়াটার ভেপার ফর্মে যাবে। It doesn't include the plant cell. আর water vaporized inside the plant leaves and diffuse through the leaf pores to the ambient air is called transpiration. মানে গাছের ভিতর থেকে পানি সেলের মাধ্যমে বের হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ট্রান্সপিরেশন। তাহলে আমরা যে টার্মটা বলতেছি ইভাপোট্রান্সপিরেশন, দিস ইজ দ্য সাম অফ দ্য ইভাপোরেশন এন্ড ট্রান্সপিরেশন। তাহলে আমরা যদি দেখি যে ইভাপোরেশন তাহলে কোত্থেকে হইতে পারে, যেমন ওপেন এয়ার, পানি মাটিতে পানি এমনি আছে, ওপেন এয়ার থেকে ইভাপোট্রান্সপিরেশন। আবার সয়েল সারফেস থেকে, সয়েলে যে ময়েশ্চার থাকে সেখান থেকে ইভাপোরেশন হতে পারে। আরেকটা হলো যে ভেজিটেটিভ সারফেস, যে কোনো গাছের পাতা বা গাছের ডাল বা গাছের যে কোনো অংশ থাকে যে উপরে সারফেসে যদি বৃষ্টি পানি পড়ে থাকে সেটা যে ইভাপোরেট হয়ে যায় সেটাকে কিন্তু আমরা ইভাপোট্রান্সপিরেশন বলতে পারবো, সেটা হলো ইভাপোরেশন। আর ট্রান্সপিরেশন হলো শুধুমাত্র প্লান্টের মাধ্যমে যায়। আমরা যদি আরো দেখি, এখানে দেখো একটা সারফেস যে আমরা এরকম মাটিতে এরকম গাছ লাগাইলে কি কি ঘটনা ঘটে এখানে। প্রথম, ওয়াটার আপটেক বাই প্লান্টস, কিসের মাধ্যমে নেয়, রুটের মাধ্যমে, থ্রো রুট আপটেক করে পানি, তারপরে সেটি ট্রান্সপোর্ট হয় গাছের ভিতর দিয়ে, জাইলেম ভেসেল আছে বা নরমাল অসমোসিস প্রক্রিয়া যে তারা কিন্তু পরে ট্রান্সপিরেশন হয়, আমরা বলছি থ্রু দ্য প্লান্ট। তাইলে
ট্রান্সপিরেশন লস প্লান্টের মাধ্যমে যেটি হয় সেটিকে আমরা বলতেছি ট্রান্সপিরেশন। আর ইভাপোরেশন কোনটা? মনে করো পাতার উপরে যখন বৃষ্টি হয় তখন পাতার সারফেসে কিছু পানি পড়ে থাকে না, সেই পানিটা আবার কিন্তু ইভাপোরেট হয়ে যায় ওখান থেকে, সেটাকে কিন্তু তুমি ট্রান্সপিরেশন বলতে পারবে না, সেটা হলো ইভাপোরেশন। আরেকটা হলো সয়েল সারফেস, সয়েল সারফেসে যে ওয়াটার বডি থাকে বা ময়েশ্চার থাকে সেখান থেকেও কিন্তু ইভাপোরেশন হয়, সেটিকে আমরা বলতেছি ইভাপোরেশন। তাহলে ট্রান্সপিরেশন হলো এটি, যেটি হলো গাছের লিফের মাধ্যমে বের হয়ে যায়। আর ইভাপোরেশন কোনটা? পাতার সারফেসে যে পানি সেটাও যাইতে পারে, আবার সয়েল সারফেসে যে পানি সেগুলো হলো ফ্রি সারফেস থেকে যেসব পানি যায় সেগুলোকে বলা হয় ইভাপোরেশন। তাইলে আমরা ইভাপো ট্রান্সপিরেশন হলো এই পাতা থেকে যেটুকু বের হয় এবং সারফেস থেকে যে টোটালটা মিলে হলো ইভাপো ট্রান্সপিরেশন। এখন এই টোটাল ইভাপো ট্রান্সপিরেশন আমরা জানা থাকলে তাইলে আমরা কিন্তু বলতে পারবো যে ওখানে যে ভেজিটেশন আছে বা যে পরিমাণ পানি আছে, কি পরিমাণ ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে একটা সার্টেন পিরিয়ডে বা সার্টেন সময়ে, তখন কিন্তু তুমি আইডিয়া করতে পারবো কি পরিমাণ পানি বের হয়ে যায়, অথবা আমাদের যে ক্রপ আমরা লাগাইছি তার পানির রিকোয়ারমেন্ট কি, সেই অনুযায়ী আমরা কিন্তু ইরিগেশনে দিতে পারবো। এগুলি কনসেপ্টের জন্য এই টপিকটা আমরা আসলে পড়ানো হয়। এখন এই ইভাপোরেশন ট্রান্সপিরেশনের পার্থক্য কি এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, তাহলে দেখো এখানে ট্রান্সপিরেশন হলো এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। নরমালি আমরা বলি যেহেতু এটির সাথে প্লান্ট সেল ইনভলভ, প্লান্ট সেলের মাধ্যমে এটি পানি ট্রান্সপিরেশন হয়ে যায়। আর ইভাপোরেশন হলো ফিজিক্যাল প্রসেস, ইট ডাজন্ট নিড এনি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। মানে এটা একটা মনে করো একটা পাত্রে তুমি পানি রেখে কোনো ফ্রি সারফেসে এক বালতি পানি রেখে দিলে, পরের দিন সকালে এসে দেখলা যে বালতির অর্ধেক পানি গেল কই? তুমি মনে করো 10 লিটার পানি রাখছিলে, পরের দিন এসে দেখো 5 লিটার পানি বালতিতে আছে, তাহলে 5 লিটার পানি গেল কই? এই 5 লিটার পানি ইভাপোরেশনের মাধ্যমে চলে যায়, সেটি কোনো ফিজিওলজিক্যাল প্রসেসের দরকার নেই, এই জন্য এটাকে বলা হয় ফিজিক্যাল প্রসেস। আর ট্রান্সপিরেশন ইট ইজ লস অফ ওয়াটার ফ্রম দ্য ফ্রি সারফেস অফ সেলস। হ্যাঁ, যে কোনো প্লান্ট সেলের মাধ্যমে এটা পানি ইয়া হয়। আর আর ফ্রি সারফেস থেকে তোমার হলো যে কোনো ওয়াটার বডি থেকে যে ইয়া হয় সেটি বলা হয় হলো হাদি ভাই, আমি একটা ক্লাস নিচ্ছি তো, ক্লাসটা শেষ করে আসতেছি। আমি জানি না, একটু ফারুকের সাথে আলাপ করেন। আচ্ছা, তারপরে হলো তোমার এটি নরমালি যেহেতু ফিজিওলজিক্যাল প্রসেস, অবশ্যই ইট ক্যান বি রেগুলেটেড। হ্যাঁ, তুমি যদি মনে করো একটা আর্টিফিশিয়াল গাছ লাগাও, তুমি যদি সেখানে পানি না দাও তাহলে অবশ্যই ট্রান্সপিরেশন কম হবে। আর এটা নন রেগুলেটেড প্রসেস, এটা তুমি যে কোনো জায়গায় পানি পড়ে আছে সেটা ট্রান্সপিরেশন হবে, ইউ ক্যানট কন্ট্রোল। তারপরে এখানে হলো গার্ড সেল ইনভলভ। যেমন হলো গার্ড সেল তোমরা এর আগে দেখাইছি না যে স্টোমাটায় যে দুইটা গার্ড সেল থাকে, সেই গার্ড সেল দিয়েই কিন্তু বা অ্যাপারচার দিয়েই কিন্তু তোমার ট্রান্সপিরেশন হয়। আর এখানে গার্ড সেল ইনভলভ না, ইট ইজ কমপ্লিটলি স্লো প্রসেস। নরমালি ট্রান্সপিরেশনটা একটু কম হয়, মানে আসতে হয়, যার যেহেতু সেলের মাধ্যমে পানিটা বের হয়ে যায়। আর ইভাপোরেশনটা খুবই ফাস্টার। যদি খুব ইয়া থাকে, উইন্ড স্পিড থাকে বা খুব রোদ থাকে, তখন বালতিতে একটা পানি রাখবা, দেখবা যে কয়েক ঘন্টার ভিতরে তা থেকে সেখানে পানি নেই। আর এখানে ট্রান্সপিরেশন ক্ষেত্রে অবশ্যই প্লান্টের অ্যানাটমিক্যাল বিষয়গুলো এখানে ইনভলভ, মানে সেলুলার লেভেল থেকে এখানে পানি আস্তে 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 সব সেলের মাধ্যমে যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে যায়। সেটা আবার খুবই ইম্পর্টেন্ট, সেটারও দরকার। আর এখানে কোনো অ্যানাটমিক্যাল ইনভলভমেন্ট নাই। এইটাই হলো ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের ভিতর তোমার হলো। তাহলে there are আমরা নরমালি দুই ধরনের ইভাপো ট্রান্সপিরেশন খুবই ইম্পর্টেন্ট। পুরো আরেকটি ইভাপো ট্রান্সপিরেশন সেটি হলো, একটা হলো পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন আর অ্যাকচুয়াল, এই দুইটাই আমাদের ক্রপে। আরেকটা আছে রেফারেন্সিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, মানে রেফারেন্স ইভাপো ট্রান্সপিরেশন, যেটার উপর বেস করে আমরা পোটেনশিয়াল এবং অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশন মেজার করে আমরা কিন্তু ওই ক্রপ ওয়াটার নিড, মানে একটা ক্রপের কতটুকু পানি দরকার সেটি কিন্তু মেজারমেন্ট করা যায়। তাহলে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশন, অ্যাকচুয়াল ইভাপো ট্রান্সপিরেশন, আরেকটা হলো রেফারেন্সিয়াল ইভাপো ট্রান্সপিরেশন। তাহলে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশনটা হলো তোমার হলো মনে করো একদম অজস্র পানি আছে যাতে কোনো পানির কন্ট্রোল নাই, এবং সে তখন যে একটা গাছ বা সেখানকার যে ভেজিটেশন থাকবে বা পানি থেকে যে ওয়াটার
প্রচুর পরিমাণ যে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশন হবে, এই টোটালটা মিলেই হলো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। আর আর রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন হলো যে তুমি একটা জমিতে একটা নির্দিষ্ট পরিমাণ পানি দিছো, তোমার আইডিয়ার ভিতর যতটুকু পানি দরকার ততটুকু দিছো, সেখানে ভেজিটেশন আছে, সেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট পানি মানে ইভাপোরেশন হয়ে যাবে এবং সেখানে আনলিমিটেড ওয়াটার থাকবে না। তার মানে এই রেফারেন্সিয়াল ইভাপোট্রান্সপিরেশনটা হলো একটা গাছ বা আমাদের একটা ক্ষেতে কতটুকু গাছ আছে বা কতটুকু ফ্রি সারফেস আছে, সেখান থেকে কতটুকু ইভাপোট্রান্সপিরেশন হবে, সেটা হলো আর হলো পটেনশিয়ালটা হলো কি আনলিমিটেড ওয়াটার আছে। যেমন একটা লেকে পানি হলো শত শত গ্যালন পানি আছে, সেখানে আবার ভেজিটেশন আছে, ওখান থেকে পানি যত খুশি ইভাপোরেশনটা বেশি হবে, ট্রান্সপিরেশনটা কম হবে। এরকম যদি হয় সেটি হলো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। আর অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনটা হলো তোমার এটি হলো যে আমরা ক্রপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য অ্যাকচুয়াল ইভাপোটেনশন অফ এ ক্রপ এট পার্টিকুলার লোকালিটি এন্ড পার্টিকুলার টাইম। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে একটা জমিতে, মনে করো কোনো জমিতে তুমি ধান লাগাইলা, কোনো জমিতে অন্য কোনো ক্রপ লাগাইলা, সবার ক্ষেত্রে কিন্তু একই সমান ইভাপোট্রান্সপিরেশন হবে না। কোনো পাতা, যাদের পাতাটা একটু চ্যাপ্টা থাকে, তাদের তোমার ওই স্টোমাটা বেশি থাকবে, তাদের ইভাপোরেশন বা ট্রান্সপিরেশন কিন্তু বেশি হবে। ইভাপোরেশন হতো যখন বড় পাতা থাকে তখন ইভাপোরেশনটা কম হবে, কারণ সয়েল থেকে তখন ইভাপোরেশন কম হবে, কিন্তু পাতার উপরে যদি পানি থাকে সেখান থেকে কিন্তু ইভাপোরেশনটা বেশি হবে। আবার পাতা বড় থাকলে ট্রান্সপিরেশনটা বেশি হবে। অ্যাজ এ হোল এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রপের ক্ষেত্রে একটা পার্টিকুলার লোকালিটিতে সেখানে সেটা ডিপেন্ড করবে ক্রপ, সয়েল কিরকম আছে, ক্লাইমেটিক কন্ডিশন কেমন আছে, বা আমরা যদি মনে করো মালচিং দেই, এরকম অনেক ম্যানেজমেন্ট ফ্যাক্টর আছে। এগুলো সবগুলোর উপর নির্ভর করে যে ইভাপোট্রান্সপিরেশনটা হবে সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। তাহলে তিনটা ইভাপোরেশন, একটা হলো পটেনশিয়াল, যেখানে আনলিমিটেড ওয়াটার নরমালি থাকে এবং সেখান থেকে কোনো আমরা বলতে পারবো না যে কি পরিমাণ গাছ নিচ্ছে বা কি পরিমাণ করতেছে, টোটালটা মেজার করা। আর রেফারেন্সিয়াল হলো একটা সার্টেন, যেটাকে আমরা আইডেন্টিক্যাল বলতে পারি, যে এতটুকু পানি থাকলে সাফিসিয়েন্ট পানি আছে, সেখান থেকে কতটুকু গাছ এবং সারফেস থেকে যাচ্ছে। আর অ্যাকচুয়াল হলো, অ্যাকচুয়াল এবং রেফারেন্সিয়াল খুব ক্লোজ। অ্যাকচুয়াল হলো এটা অন দ্য বেসিস অফ দ্য ক্রপস, অন দ্য বেসিস অফ দ্য সয়েল কন্ডিশন, অন দ্য বেসিস অফ দ্য ক্লাইমেট এবং ম্যানেজমেন্ট ফ্যাক্টরের উপর ঠিক কতটুকু পানি বের হয়ে যাচ্ছে, সেটিকে ইভাপোট্রান্সপিরেশন, এবং এটি আমাদের জানা দরকার। এটি জানলে আমরা বলতে পারবো যে আমাদের জমিতে কতটুকু ইরিগেশন লাগে। আচ্ছা, তারপরে এখানে ওই একই জিনিস আবার একটু, যেমন পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন যেটাকে আমি বললাম, যেটি আমাদের মেইন দুটি টার্ম। একটা হলো যে the measure of the ability of the atmosphere to remove water from the surface through the process of evaporation transpiration assuming no control of water supply. আর এখানে হলো the quality of water that is actually removed from the surface due to the process of, actual কথাটা এখানে কিন্তু আছে, actual। আর এটা হলো পটেনশিয়ালটাকে আমরা বলতে পারি গ্রস। সেখান থেকে কিন্তু আমরা আবার একটা আমাদের গাছ কতটুকু ইভাপোট্রান্সপিরেশন করবে সেটা আমরা বের করতে পারবো, যদি পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের সাথে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন মাইনাস করি, তাইলে আমরা মানে মোটামুটি টেন্টেটিভলি বলতে পারবো আমাদের গাছের জন্য কতটুকু পানি দরকার। আচ্ছা, এখন হলো আমরা যে ইভাপোট্রান্সপিরেশন গুলো আলোচনা করলাম, এগুলো কি কি ফ্যাক্টর, এগুলো আমরা তোমরা এমনি বললেই অনেকেই পারবা। সেখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, প্লান্ট অর ক্রপ যেটাই বলি না কেন সেগুলি ফ্যাক্টর আছে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আছে, সয়েল ফ্যাক্টর আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ভিতর তোমরা অনেকেই জানো যে এয়ার টেম্পারেচার যদি বেশি থাকে নরমালি ইভাপোট্রান্সপিরেশনও বেশি হবে। হিউমিডিটি যদি বেশি থাকে তখন কিন্তু তোমার ট্রান্সপিরেশনও কম হবে, ইভাপোরেশনও কম হবে, তার মানে ইভাপোট্রান্সপিরেশন কম হবে। আবার মুভমেন্ট অফ উইন্ডের যদি স্পিড বেশি থাকে বা এয়ারের বাতাস বেশি থাকে বা এয়ার টেম্পারেচার বেশি থাকে, তখন নরমালি কিন্তু তোমার ইভাপোট্রান্সপিরেশনও তখন বেশি হবে। তারপরে তোমার ময়েশ্চার বা ওয়াটার অ্যাভেলেবল, মনে করো লিফের উপরে কোনো ধরনের বৃষ্টি হয় নাই বা ময়েশ্চার নাই, ড্রাই ফর্মে আছে, বা সয়েলে মানে ওয়াটার কন্টেন্ট কম থাকে, তখন কিন্তু তোমার নরমালি ইভাপোট্রান্সপিরেশন তো কমই হবে। আরেকটা হলো সোলার রেডিয়েশন যত বেশি হবে তত বেশি ইভাপোট্রান্সপিরেশন হবে। এগুলো কমন টার্ম। এখানেই দেখো তোমার হলো
একজনে এটা হলো এনার্জি ড্রাইভিং প্রসেস। হ্যাঁ, ইনক্রিজ দ্য টেম্পারেচার বাড়লে ইভাপোট্রান্সপিরেশন বাড়বে, সোলার রেডিয়েশন বাড়লে বাড়বে, উইন্ড স্পিড যদি বাড়ে তাহলে বাড়বে, হিউমিডিটি যদি বাড়ে তাহলে তোমার হলো ইভাপোট্রান্সপিরেশন নিচের দিকে যাবে, কমবে। তো এগুলি অনেকগুলো ফ্যাক্টর আছে, প্লান্ট ফ্যাক্টরের ভিতর অনেক ফ্যাক্টর আছে, আমি পরে আর একটু তোমাদের দেখাচ্ছি। সেটা হলো ভেজিটেটিভ কাভার। মনে করো একটা জমিতে পানি আছে অনেক, কিন্তু সেখানে ব্রড লিফের গাছ, মানে পুরো জমিটা পাতা দিয়ে ঢাকা, সেখানে কিন্তু ইভাপোট্রান্সপিরেশন হয়তো ট্রান্সপিরেশন বেশি হবে, ইভাপোরেশন কম হবে। তারপরে তোমার লিফ শেপ ও সাইজ, একটা লিফের শেপ, মনে করো ধানের পাতা খাড়া থাকে, সেখানে এক ধরনের ইভাপোরেশন হবে। আবার যে আইসোবাইলেটারাল বা ডরসিভেন্ট্রাল লিফ, সেটার জন্য আলাদা কিন্তু ইভাপোরেশন হবে, তাদের সাইজের উপর নির্ভর করবে। তারপর টাইপ অফ বড় প্লান্ট, ছোট প্লান্ট, তারপর অনেক প্লান্টের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে আছে। মানে ক্যানোপি আর্কিটেকচার, ক্যানোপি ওরিয়েন্টেশন, এগুলির উপরে নির্ভর করবে তোমার হলো এই ইভাপোরেশন। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের ভিতর তোমরা হয়তো জানো যে তোমার অ্যাটিটিউড, ক্লাইমেট, তারপরে জিওগ্রাফিক্যাল এরিয়া কোথায় আছে, কত উপরে গেলে কিরকম হবে, নিচে থাকলে কেমন হবে, মাঝামাঝি থাকলে কেমন হবে, এগুলোর উপরে, সবগুলোর উপরে নির্ভর। হ্যাঁ, যেমন ধরো regions of the globe with the most solar radiation experience more evapotranspiration. হ্যাঁ, তারপরে evaporation rates are also highest in the areas hot and dry climate. এটা আমরা আলোচনা করলাম। আর মনে করি ইভাপোট্রান্সপিরেশন যদি হায়ার ল্যাটিটিউডে যাই তখন কিন্তু আবার কম হবে। এই অসংখ্য জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আছে। আমি এখানে আরেকটু দেখাই। দেখো তোমরা যদি প্লান্টের কথা চিন্তা করো, তাইলে যেমন প্লান্ট স্পিসিস এর কথা বললাম, ক্যানোপি ক্যারেক্টারিস্টিক, ক্যানোপি আর্কিটেকচার, ক্যানোপি ওরিয়েন্টেশন, মানে পাতা খাড়া থাকলে এক ধরনের ইভাপোট্রান্সপিরেশন হবে, পাতা শোয়ানো থাকলে আরেক ধরনের হবে, পাতা পেঁচানো থাকলে আরেক ধরনের হবে। এগুলো নির্ভর করবে তাদের উপর। তোমার রেস্টেন্ট ডেন্সিটি, একটা জমিতে প্লান্ট পপুলেশন কিরকম আছে, তাদের ডেন্সিটি কেমন, তার উপরও ভিত্তি করেও কিন্তু ভেরিয়েশন হবে। তারপরে ডিগ্রি অফ সারফেস কাভার, অনেক 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 ক্রপ আছে, সেখানে ক্রপের গাছের মাঝামাঝি ফাঁকা স্পেসও থাকে, মাটি দেখা যায়, ওইটির ক্ষেত্রে এক ধরনের হবে। আবার কোনো কোনো ক্রপ আছে তার পাতা দিয়ে পুরোটা ঢাকা থাকে। তারপরে প্লান্ট গ্রোথ স্টেজ, মনে করো আর্লি স্টেজ বা ভেজিটেটিভ স্টেজ, আবার রিপ্রোডাক্টিভ স্টেজ, এক একটাতে এক এক ধরনের তোমার হলো ইভাপোট্রান্সপিরেশন হবে। তারপরে ইরিগেশন রিজিম, যেমন ওভার ইরিগেশন ক্যান ইনক্রিজ ইট ডিউ টু লার্জার ইভাপোরেশন। তারপরে টিলেস প্র্যাকটিস যদি আমরা করি সেখানে এক ধরনের হবে, টিলেস প্র্যাকটিস না করলে আরেক ধরনের হবে। আবার মনে করো এক ধরনের মালচিং যদি করি, কচুরিপানা দিয়ে মালচিং করলে এক ধরনের হবে, অন্য ক্রপ দিয়ে দিয়ে মালচিং করলে আরেক ধরনের হবে। প্লান্টিং ডেট, তারপরে ম্যাচুরিটি গ্রুপ, প্লান্ট ভ্যারাইটি বা সয়েল ওয়াটার অ্যাভেলেবিলিটি, এগুলো সবগুলোর উপরে নির্ভর করবে। এটা জেনারেল হলো। আমি ক্রপের ক্ষেত্রে আমি বললাম যে এগুলির জন্য ইভাপোট্রান্সপিরেশন ভেরিয়েশন হতে পারে। তারপরে দেখো ইন এ গিভেন crop field আমরা বলতেছি evapotranspiration may not occur uniformly due to variation in crop germination, soil water availability and other factors such as non-uniform water and nutrient application and uneven distribution of solar radiation within the canopy. এখানে মেইনলি বলা হচ্ছে যে তোমার টপ লিভস আর মোর অ্যাক্টিভ ইন ট্রান্সপিরেশন এন্ড লোয়ার লিভস বিকজ টপ লিভের নিচের দিকে লিভ গুলা উপরের লিভ দিয়ে ঢাকা থাকে। এখন উপরের লিভটাতে তোমার নর্মালি ট্রান্সপিরেশন তো বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং তার সারফেসে যখন বৃষ্টির পানি পড়বে তখন নিচের লিফের চাইতে উপরের লিফটাতে বেশি থাকবে, এই জন্য সেখানে কিন্তু তোমার ইভাপোট্রান্সপিরেশন বেশি হবে। এগুলি অনেক ধরনের ভেরিয়েশন আছে, সেগুলো জাস্ট তোমাদের জানার জন্য, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। আর ইভাপোট্রান্সপিরেশন মেজারমেন্টের জন্য কতগুলো, একটা ডাইরেক্ট মেথড আছে, ইনডাইরেক্ট মেথড আছে। এই ছাড়াও এখন অনেক মেথড আবিষ্কৃত হয়েছে যেগুলি সবগুলো ক্যালকুলেটিভ। যেমন ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো ইয়াতে বুয়েটে এগুলি পড়ানো হয় এখন। আমাদেরও হয়তো এখন এগ্রিকালচারাল মেট্রোলজি ডিপার্টমেন্ট চালু হবে। চালু হলে তখন আমাদের এই ইভাপোট্রান্সপিরেশন মেজারমেন্টের জন্য যে মডার্ন টেকনিক গুলো আছে, বিশেষ করে ইকুয়েশন, বড় বড় ইকুয়েশন আছে। আমি যেহেতু তোমাদের শুধু জেনারেল ইন জেনারেল একটু জাস্ট কনসেপ্ট গুলো আলোচনা করতেছি, এই জন্য অত ডিপে আমি আলোচনা করি না, আর এই চ্যাপ্টার থেকে অত ডিপের কোনো প্রশ্ন থাকে না। তো যাই হোক, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথডের ভিতর কয়েকটি ইম্পর্টেন্ট এছাড়াও কিন্তু আছে, যে দুইটি বহুল প্রচলিত আছে, যেমন ক্যাচমেন্ট ওয়াটার ব্যালেন্স মেথড, এনার্জি ব্যালেন্স মেথড। আর ডাইরেক্ট মেথডের ভিতর এটি খুবই পপুলার, লাইসিমেট্রি মেথড। এটি নরমালি ইউজ করা হয়। এটাও এর ইকুয়েশন আছে। যেমন ডাইরেক্ট মেথডের লাইসিমিটার মেথডে এই ইকুয়েশনটা ব্যবহার করা হয়। ইকুয়েশনে কি আছে,
ইটি হলো ইভাপোট্রান্সপিরেশন ইজ ইকুয়াল টু পি হলো প্রিসিপিটেশন প্লাস আই হলো ইরিগেশন, সেখান থেকে আবার এক্সেস ওয়াটার ড্রেইন ফ্রম বটম সেটি বাদ দিলে প্লাস ইনক্রিজ এন্ড ডিক্রিজ ইন স্টোরেজ অফ সয়েল মাস। এই পয়েন্টগুলো সবগুলো বের করতে পারলে সো দ্যাট ইউ ক্যান মেজার দ্য ইভাপোট্রান্সপিরেশন থ্রো লাইসিমিটার মেথড। এটাও কিন্তু এই জিনিসগুলো যে বের করতে এগুলোর জন্য কিন্তু আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, আবার আলাদা ইকুয়েশন আছে। ওগুলি তোমাদের এত জানার দরকার নাই, তোমরা শুধু কি কি মেথডে আপাতত নির্ণয় করা যায় এই নামগুলো জানলেই হবে, বা এগুলি অনেক সময় আমরা পরীক্ষা তো দেই না খুব একটা। আরেকটা ইনডাইরেক্ট মেথডের ক্ষেত্রে আরো এখানে কিছু টার্ম ইউজ করা হয় যেগুলি মেজারমেন্টের জন্য আলাদা ইকুয়েশন আবার আছে। যেমন ইভাপোট্রান্সপিরেশন, এটা বের করার জন্য প্রথম হলো পি হলো প্রিসিপিটেশন, এটি হয়তো আমরা জানতে পারলাম। তারপরে এটি হলো চেঞ্জ ইন স্টোরেজ, ওয়াটার স্টোর কতটুকু করতে পারবে বা পারবে না, এটি আলাদা ইকুয়েশন দিয়ে আবার বের করতে হবে। সেখানে আবার অনেকগুলো ইকুয়েশনের ভিতর অনেকগুলো টার্ম আছে যেগুলি আবার মেশিন দিয়ে নির্ণয় করতে হবে। তারপরে স্ট্রিম ফ্লো, কি হলো স্ট্রিম ফ্লো এন্ড দেন গ্রাউন্ড ওয়াটার রিসার্চ, এগুলি সবগুলো যদি প্রিসিপিটেশন থেকে মাইনাস করা যায় তাইলে সেখানকার ইভাপোট্রান্সপিরেশন জানা যাবে, যাকে বলি আমরা ইনডাইরেক্ট মেথড। সেখানে অনেক ইকুয়েশন আছে, ইঞ্জিনিয়ারিং এর বা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে তাদের ক্ষেত্রে হয়তো জানা যাবে। তাইলে আমাদের একটা ফোন খুব আসতেছে, হ্যালো, জি আমি এখন ক্লাস নিচ্ছি তো পরে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই যে যেটা আমরা বলতেছি যে আমাদের যেটা পড়া দরকার যে কোয়ান্টিফিকেশন ইটি, আমাদের যে ইভাপোট্রান্সপিরেশন আপাতত এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের দরকার মেইনলি আমাদের ইরিগেশন ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটু আগেই বলছি প্রথমেই যে ইরিগেশনটা আমাদের এখনো আনপ্লান্ট ইরিগেশন আমাদের বাংলাদেশে এখনো আমরা করি, আমাদের কৃষকরা করে। সেখানে আমাদের এখন আস্তে আস্তে মডার্ন টেকনোলজি ডেভেলপ করতে হবে, এবং সেই টেকনোলজিকে কনসেপচুয়াল যদি আমরা টেকনোলজি ডেভেলপ করতে চাই উই মাস্ট অ্যাড্রেস evapotranspiration quantification, otherwise we cannot measure how much water needed for particular irrigation purpose in particular field in particular crops. সেখানে আমাদের ক্রপ প্রোডাক্টিভিটি এর উপর নির্ভর করতেছে। এখন ক্রপ প্রোডাকশন তোমার হয়তো করলা তুমি, কিন্তু তোমার ইরিগেশনে বা তোমার ইয়াতে অনেক খরচ করে ফেললা, সো দ্যাট কৃষকরা কিন্তু লাভবান হতে পারে। এই জন্য আমি বলি যে আমরা in agriculture accurate quantification of evapotranspiration is very important for effective and efficient irrigation management. When evaporative demand exceed precipitation, plant growth and qualify, মনে করো বৃষ্টি হলো, হয়তো বুঝলা না, কিন্তু ইভাপোরেশন ডিমান্ড প্রচুর, মনে করো টেম্পারেচার বেশি বা উইন্ড স্পিড বেশি, সেখানে তোমার বৃষ্টি পাওয়াই কিন্তু সাফিসিয়েন্ট হয়তো হলো না, তুমি আর ইরিগেশন দিলা না, কিন্তু তখন তোমার ক্রপে অ্যাডভার্সলি এফেক্ট করবে এবং ক্রপ প্রোডাক্টিভিটি কমে যাবে। এই জন্য এ লার্জ পার্ট অফ ইরিগেশন ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য ইরিগেশন ল্যান্ড ইজ কনজিউমড বাই ইভাপোরেশন ট্রান্সপিরেশন। সেখানে দেখো এখানে একটা ছবি এখানে আছে, সেখানে হয়তো একটা আমরা মেজ ফিল্ডে বলতেছি যে রিলেটিভ হিউমিডিটি কেমন থাকবে, উইন্ড স্পিড কেমন থাকবে, তারপর সোলার রেডিয়েশন কেমন আছে, তারপর রেইনফল কতটুকু হইলো, হ্যাঁ, তারপরে আকাশ মেঘলা কিনা, এগুলি সবগুলো বিষয় ফ্যাক্টরের উপর নির্ভর করে তুমি, তারপরে ট্রান্সপিরেশন কি কর্ন গাছ আছে সেখানকার রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন কেমন হয় সেটাও আমাদের জানা থাকতে হবে। তারপরে তোমার ইভাপোরেশন কিরকম হইলো সেই জায়গা সবগুলো মেজারমেন্ট করে তুমি আগামী দিনে তোমার কি পরিমাণ ওয়াটার তোমাকে এখানে ইরিগেশন হিসেবে দিতে হবে এগুলি তুমি মেজার করতে হবে। এখন যেটি প্রথমে বলছিলাম যেখানে লেখা আছে সেটি যে হ্যান্ড ফিল মেথড, এখনো কৃষকরা আমাদের কিন্তু একটা জমিতে যায় আগে হাত দিয়ে মাটিটা মুঠে নেয়, নিয়ে দেখে যদি খুব ড্রাই মনে হয় তখন তারা মনে করে যে এখানে ইরিগেশন দিতে হবে, ওইটি হলো তাদের হলো এখন টুল আর কি। সেটা তো সাইন্টিফিক্যালি অবশ্যই না, সেই অনুযায়ী তারা ওয়াটার দেয়, কতটুকু ওয়াটার হতো 10 লিটার ওয়াটার লাগবে, দিতেছে হলো 50 লিটার ওয়াটার ইরিগেশন। সেই জন্য আমাদের এখন সেখানে আমাদের ক্রপ ইভাপোট্রান্সপিরেশনটা মেজার করা দরকার। সেখানে দেখো একটা স্পেসিফিক ক্রপ রিকোয়ার্স ফার্স্ট যে রেভাব, আমরা যদি অ্যাকচুয়াল ক্রপ ইভাপোট্রান্সপিরেশন আমরা মেজার করতে চাই, সেখানে আমরা রেফারেন্স ক্রপ ইভাপোট্রান্সপিরেশন যদি আমাদের জানা থাকে তার সাথে আরেকটা এখানে কেসি, এটা হলো একটা কোএফিসিয়েন্ট বা এটা একটা ইয়া ফ্যাক্টর আর কি বলে জানি, আচ্ছা, এটা হলো একটা কেসি হলো একটা হলো ইয়া
ধ্রুব আর কি, বাংলা ধ্রুব, ইংলিশটা কি জানি ভুলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু। একটা কনস্ট্যান্ট ভ্যালু কেসি যদি আমরা বের করতে পারি, আর যদি আমরা ইভাপোট্রান্সপিরেশনের ভ্যালু আমাদের থাকে, তাইলে কিন্তু আমরা ক্রপ ইভাপোট্রান্সপিরেশনের পরিমাণটা আমরা বের করতে পারি, কতটুকু ইভাপোরেট করে। সেটি বের করার জন্য আবার অনেকগুলো থিওরি আছে। আমি সেটি হয়তো এখানে অত আমরা আলোচনা করার দরকার নাই। শুধু আমরা জানি যে ক্রপ ইভাপোট্রান্সপিরেশন বের করতে গেলে আমরা রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশন এবং ক্রপ কোএফিসিয়েন্ট যেটাকে বলা হয়, যেটাকে ধ্রুব বলা হয় বা কনস্ট্যান্ট বলা হয়, সেগুলিকে মাল্টিপ্লাই করে বাড়ানো। সেটা আমরা লাস্ট পরের স্লাইডে যাচ্ছি। তার আগে আমরা সিগনিফিকেন্স অফ ইভাপোট্রান্সপিরেশন, অলরেডি অল ইউ নো অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ ইভাপোট্রান্সপিরেশন, যেটি আমি আলোচনা করছি, সেগুলি হয়তো পয়েন্ট আকারে, যেমন ইম্পর্টেন্ট প্রসেস ওয়াটার সাইকেল আমরা জানি, এবং এই ইভাপোট্রান্সপিরেশন থেকে ওয়াটার ভেপার যে হয়, এরা বলতেছে যে 15% ওয়াটার ভেপার এই ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে, এই ট্রান্সপিরেশনের মাধ্যমে হয়। তারপরে সয়েল টেম্পারেচার, তোমার যদি সয়েলে পানি না থাকে বা ইভাপোট্রান্সপিরেশন বেশি হয়, তাহলে সয়েলের টেম্পারেচার কিন্তু মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়, গাছ মরে যাবে। তারপরে ওয়াটার যে মুভমেন্ট, ট্রান্সপিরেশন যত বেশি হবে তত ওয়াটার মুভমেন্টও বেশি হবে এবং প্রতিটা সেলে সেলে যাবে। আবার যদি মনে করো খুব বেশি হিউমিডিটি থাকে অনেক দিন, তাহলে কিন্তু ট্রান্সপিরেশন কম হবে। তখন দেখবা যে মাটিতে নিউট্রিয়েন্ট থাকলেও গাছের সেলগুলোতে কিন্তু খুব স্লো যাবে। তখন দেখবা যে খুব দীর্ঘদিন যদি ময়েশ্চার বেশি, তোমার হলে হিউমিডিটি বেশি থাকে, তখন কিন্তু গাছে দেখবা পোকা ধরে, না হলে পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড, ইনসেক্ট বা পেস্টের অ্যাটাক বেশি হয়, কারণ তখন ওই ফ্লোটা কম থাকে, নিউট্রিয়েন্টটা কম পায়। হ্যাঁ, তারপরে মনে করো টেম্পারেচার, গাছের টেম্পারেচারের যে প্লান্টের টেম্পারেচার অপটিমাইজের জন্য দরকার। তারপরে প্লান্টের যে টার্জিক কন্ডিশনের জন্য ইভাপোট্রান্সপিরেশনটা একটা রিদমিক হওয়া দরকার। মনে করো ট্রান্সপিরেশন যদি কমও হয় তাও সমস্যা, বেশি হইলেও সমস্যা। বেশি হইলে আবার খুব দ্রুত মুভ করে, তখন আবার ওই মাটিতে যে পানি থাকে তার সাথে বাইরের চাহিদার সাথে যদি মিসম্যাচ করে, তাহলে কিন্তু গাছ আবার ডিকে করে। সেরকম অনেক আছে। তারপরে আমাদের অ্যাকুরেট কোয়ান্টিফিকেশন অফ ইভাপোট্রান্সপিরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগে বললাম। আমরা যদি বলি রেঞ্জ অফ হাইড্রোলজিক্যাল, ক্লাইমেটিক, ইকোসিস্টেম প্রসেস বা বেনিফিশিয়াল নিউমেরাস অ্যাপ্লিকেশন, যেমন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, drought monitoring, improvement of hydrological modeling, weather forecast, vulnerability of forest to fire। এই যে এখন অনেক জায়গায় আমরা, আমেরিকা দেখো যে প্রায় দাবানল, অস্ট্রেলিয়ায় দেখো দাবানল, কেন হচ্ছে? এগুলি আমাদের এই যে ভার্নার ফোরকাস্টটা আমাদের ঠিক মতো হয় না, যেখানে ইভাপোরেশন এত বেশি হয়ে গেছে বা ট্রান্সপিরেশন হয়তো পানি তো নাই, ইভাপোরেশন অনেক বেশি হচ্ছে, কারণ টেম্পারেচার বেশি থাকার কারণে, এবং সেই অনুযায়ী সয়েলে ময়েশ্চার নাই, বাধ্য হয়ে গাছে কিন্তু আগুন লেগে যাচ্ছে এক পর্যায়ে সেটি, এবং গাছগুলো দাবানলের মতো পুড়ে যাচ্ছে। এরকম এটাও কিন্তু আমাদের এইসব বিষয়গুলো ইভাপোট্রান্সপিরেশন জানা থাকলে আমরা এগুলি আমরা ম্যানেজ করতে পারবো। যেটা আমি বললাম যে ক্রপ কোএফিসিয়েন্ট, যেটা ওই যে ইটিসি, যেটা ক্রপ ইভাপোট্রান্সপিরেশন ইজ দ্য ম্যাক্সিমাম ইটি অফ এ স্পেসিফিক ক্রপ where the crop growth and production is not limited by water availability of plants। এই ক্রপ কোএফিসিয়েন্টটাই আমরা একটু আগে বললাম যে ক্রপ ইভাপোট্রান্সপিরেশন বের করার জন্য আমাদের এই ক্রপ কোএফিসিয়েন্টটা আমাদের দরকার। হ্যাঁ, সেটি আমরা হয়তো বের করতে হবে, এবং সেটি ইভাপোট্রান্সপিরেশন আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে বের করি, এগুলোর জন্য আলাদা ইকুয়েশন আছে, সেগুলি তোমাদের জানার দরকার নেই। খালি যদি তোমরা এরকম যে আমরা ক্রপ কোএফিসিয়েন্ট কি এটা বললেই তোমরা বলবা ক্রপ কোএফিসিয়েন্ট এটা কি হলো, যখন ইটিসি এটা আসবে, ইভাপোট্রান্সপিরেশন ডিভাইডেড বাই ক্রপ ইভাপোট্রান্সপিরেশন, সেটি যদি আমরা বের করতে পারি, সো দ্যাট ইউ ক্যান মেজার দ্য ক্রপ কোএফিসিয়েন্ট। হ্যাঁ, সেখানে এই ক্রপ কোএফিসিয়েন্ট ক্যালকুলেশনের জন্য যে পদ্ধতিগুলো আছে, সেটা যদি আমরা গ্র্যাজুয়ালি যাই, তাহলে আমরা ক্রপ কোএফিসিয়েন্ট মেজারের জন্য আমাদের কতগুলো জিনিস মেজার করতে হবে। যেমন ক্রপ গ্রোথ স্টেজ দেখতে হবে, ডিটারমিনিং দেয়ার লেন্থ, এবং করসপন্ডিং কেসি কোএফিসিয়েন্টস, এগুলো মানে ইকুয়েশন দিয়ে মেজার করতে হবে সব। তারপরে অ্যাডজাস্টিং দ্য সিলেক্টেড ক্রপ কোএফিসিয়েন্টস ফর ফ্রিকোয়েন্সি অফ ওয়েটিং এন্ড ক্লাইমেট কন্ডিশন ডিউরিং দ্য স্টেজের উপর নির্ভর করবে কেসি, এবং কোন স্টেজে মেজার করবা তার উপরে এটা কিন্তু একটা কার্ভ তৈরি করবে। তারপর কনস্ট্রাক্টিং দ্য ক্রপ কোএফিসিয়েন্ট কার্ভ, এই কার্ভের মাধ্যমে আমি পরের ছবিতে দেখাচ্ছি, কার্ভের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কোন গ্রোথ স্টেজে একটা গাছের কি পরিমাণ ক্রপ কোএফিসিয়েন্ট হবে। তারপরে ক্যালকুলেশনটা তো করবা ইটিসি অ্যাজ এ প্রোডাক্ট অফ ইটি0 এন্ড কেসি।
তার মানে রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশনের সাথে ক্রপ ইভাপোট্রান্সপিরেশনের রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশনের সাথে ক্রপ কোএফিসিয়েন্ট গুণ করলেই তুমি ক্রপ ইভাপোট্রান্সপিরেশন পাবে। আর যদি এই রেফারেন্স ইভাপোট্রান্সপিরেশনকে ক্রপ ইভাপোট্রান্সপিরেশন যদি জানা থাকে ভাগ দাও, তাহলে কেসি তুমি বের করবে। তো সেটি কিসের উপর নির্ভর করে? এই ক্রপ কোএফিসিয়েন্টটা সাধারণত ক্রপ টাইপের উপর নির্ভর করবে, ক্লাইমেটিক বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে, তারপরে সয়েলের যে ইভাপোরেশন রেট কিরকম আছে তার উপর নির্ভর করবে, এবং ক্রপ গ্রোথ স্টেজেস কোন স্টেজে ক্রপটা আছে তার উপর নির্ভর করবে। এই ছবিটা দেখলে বুঝবা। এটা এক ধরনের তোমার হলো মেইজ ক্রপ। সেখানে দেখো আমরা যদি ধরি যে এই যে ক্রপ কোএফিসিয়েন্টটা আছে এদিকে এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে হলো টাইম অফ সিজন বা গাছের গ্রোথ রেট। যখন ইনিশিয়াল গাছ যখন চারা থাকে তখন দেখো ক্রপ কোএফিসিয়েন্টটা কিন্তু একদম লিনিয়ার থাকে, খুব একটা বেশি থাকে না। তারপর ডেভেলপমেন্টাল স্টেজে যখন গাছের আস্তে আস্তে পাতার পরিমাণ বাড়ে, গাছ বড় হয়, তখন কিন্তু একদম অ্যাব্রাপ্টলি বাড়তে থাকে ক্রপ কোএফিসিয়েন্ট। তারপর আবার যখন গাছের একটা ফুল ম্যাচুরিটি আসে, তারপর ম্যাচুরিটি যে পিরিয়ড থেকে আস্তে আস্তে হারভেস্টিং এর দিকে যাওয়ার সময়টাতে আবার লিনিয়ার থাকে। এখানে কিন্তু আবার বাড়ে না, কারণ সেখানে নতুন টিস্যু গ্রো করে না, নতুন পাতা তৈরি হয় না, তখন এই সময় থাকে। তারপর আবার যখন পাতাগুলো আস্তে আস্তে ময়েশ্চার বা ডিকে হয়, আস্তে আস্তে হয়, তখন কিন্তু ক্রপ কোএফিসিয়েন্টটা আবার কমতে থাকে। এইটা আমরা যেটা বললাম যে ক্রপ কোএফিসিয়েন্টটা নির্ভর করবে ক্রপের গ্রোথ স্টেজের উপরে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো আছে, তার সাথে সাথে এই বিষয়গুলোর উপর নির্ভর করে ক্রপ কোএফিসিয়েন্টটা কিন্তু বের করা। এই ক্রপ কোএফিসিয়েন্ট বের করার জন্য দেয়ার আর সো মেনি টেকনিক্স, সো মেনি ইকুয়েশনস, সো মেনি ইনস্ট্রুমেন্টস আছে, সেগুলি আমরা আলোচনার দরকার নেই। ক্রপ কোএফিসিয়েন্টটা কি, এটা কিসের উপর নির্ভর করে এবং আমরা কিভাবে মেজার করতে পারি, এটাই আমাদের জানা দরকার। তা আমার ক্লাস আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এখান থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন থাকবে না, হয়তো দুই একটা ছোট প্রশ্ন যদি টিকা আকারে থাকতে পারে, বা দুই একটা ছোট প্রশ্ন থাকতে পারে, মানে কঠিন কিছু না, যা বলছি এর বাইরে কোনো প্রশ্ন এখানে থাকবে। হ্যাঁ, ঠিক আছে।